স্বাগত জানাচ্ছি চ্যানেল 24 এর নিয়মিত আয়োজন বিভাগীয় খবরে। ভিন্ন রকম সব সংবাদ নিয়ে আমাদের এই আয়োজন। আজ জানাবো খুলনা বিভাগের জেলাগুলোর খবর। আপনাদের সাথে আছি আমি কাশফিয়া রুহি। যশোরের 6 দশকের ভবদহ জলবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধানের পথে হাঁটছে সরকার। গেল মঙ্গলবার অন্তর্বর্তী সরকারের 3 উপদেষ্টা দুর্গত এলাকা পরিদর্শন করেন। তারা জানান সেনাবাহিনীর তত্ত্বাবধানেই ভবদহ অঞ্চলের নদীগুলোর খনন কাজ শুরু হবে। যশোরের অভয়নগর, মনিরামপুর, কেশবপুর ও খুলনার ডুমুরিয়া ও ফুলতলা উপজেলার অংশবিশেষ নিয়ে ভবদহ অঞ্চলটির পানি নিষ্কাশন হতে না পেরে মুক্তেশ্বরী, টেকা, শ্রী ও হরি নদী নাব্য হারিয়েছে। ফলে বর্ষা মৌসুমে নদী দিয়ে পানি নামতে না পারায় ভোগান্তির শেষ নেই বিস্তীর্ণ এই জনপদের। বিগত 4 দশকে ভবদহ অঞ্চলের জলাবদ্ধতা নিরসনে প্রায় 1000 কোটি টাকা প্রকল্প বাস্তবায়ন করা হলেও হয়নি কোনো স্থায়ী সমাধান। আমাদের সারা জীবন এখানে আসতেছি যাচ্ছি এই মানুষের সমস্যার জন্য, কারণ এর থেকে একটা ব্যাপক অঞ্চল 27টা বিল, কয়েকটা ইউনিয়নের জলবদ্ধতা ভরে থাকে বছরের পর বছর। গতবার যা হয়েছিল প্রত্যেক বাড়িতে পানি উঠে গেছে, উরত পানি, কোমর পানি, হাঁটু পানি, অবদায় ও বগিযোগী করতে করতে এই পর্যন্ত আছে। আর দিন দিন ওই যে ড্রেজিং হচ্ছে ভিতরে, মাটি ফেলতেছেও ভিতরে, পরবর্তী পানি বাড়লে ওই মাটি আবার যে ওখানে পড়তেছে, এক ওখানে সাগরের পলি পড়তেছে, আর এই যে মাটি ফেলেছিল গত বছর ওই মাটি আবার ওই জায়গায় পড়তেছে, ফলে সমাধান নেই। যশোরের সবথেকে বড় সমস্যাটা আমরা বলতে পারি জলবদ্ধতা। আমরা যশোরবাসী আসলে বৃষ্টির সিজনে এই একটা ভয়ের ভিতর দিয়ে আমাদের কাটে। এমন পরিস্থিতিতে ভবদহ পরিদর্শনে আসেন অন্তর্বর্তী সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকী আজম, পরিবেশ ও পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ও স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। চলমান প্রকল্পগুলো পরিদর্শন শেষে তারা আশ্বাস দেন জলাবদ্ধ সমস্যার স্থায়ী সমাধানের। আমরা চেষ্টা করব চিরস্থায়ী সমাধানের পথে অন্তত কাজটা শুরু করে দিয়ে যেতে। আর এই বছর বর্ষায় যেন গত বছর বর্ষার মতন দুর্ভোগ না হয়, সেজন্য অন্তর্বর্তীকালীন কিছু কাজ আমরা হাতে নিয়েছি। যেমন আমডাঙ্গা খাল খনন, এটা নিয়ে বলতে পারেন যতটা চওড়া করে খনন করার কথা ছিল ততটা চওড়া করে খনন করেন নাই। ততটা চওড়া করে খনন করতে গেলে আমাদের অনেক সময় লাগবে। আবার হরি, ভদ্রা আর আপার ভদ্রা, এই 3টা নদীও খননের কাজ আমরা শুরু করে দেব। এটা বাংলাদেশ সেনাবাহিনী করবে। সেখানেও আপনারা হয়তো বলতে পারেন যতটা চওড়া করে যতটা গভীর করে করার কথা ছিল ততটা গভীর করে হয়নি, কিন্তু হবে। ওই যখন চিরস্থায়ী সমাধানটা হবে তখন ওইটা হয়ে যাবে। আপাতত গত বর্ষার মতন যেন আর পানি না জমে, সেটার জন্য বাংলাদেশ সেনাবাহিনী এই নদীগুলোকে খননের কাজ শুরু করে দেবে। সমস্যা সমাধানের ঘোষণায় আশার মুখ দেখছেন এই অঞ্চলের মানুষেরা। পানি উন্নয়ন বোর্ড দীর্ঘদিন এ নিয়ে ব্যবসা করেছে। সেনাবাহিনীর তত্ত্বাবধানে যদি হয় তাহলে আমরা আশা করি সেনাবাহিনী স্বচ্ছতার সাথে এই এলাকায় কাজটা করবে এবং আমরা উপকৃত হব। আমাদেরকে বাঁচান, আমাদের নদীটাকে বাঁচান। আমাদের নদী যদি না বাঁচে আমরা বাঁচবো না। এখনও চক্রান্ত অব্যাহত আছে। এখন আমরা চাই সেনাবাহিনীর মাধ্যমে, দেশপ্রেমিক সেনাবাহিনীর মাধ্যমে আমাদের এই সমস্যাটার জন্য সলভ করা হোক। বর্তমান যে উপদেষ্টা মণ্ডলীয় যারা আছেন তারা 3 জন ব্যক্তি এসে দেখে গেছেন, যে আশা করছি হয়তোবা তারা আমাদের এই জলবদ্ধতা নিরসন করবে। পানি উন্নয়ন বোর্ড জানায় এই প্রকল্পে প্রাথমিকভাবে 140 কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে। আর ভবদহ আন্দোলনের নেতারা বলছেন দ্রুত কাজ শুরু হলে সমাধান মিলবে এই সমস্যার। যশোর জেলার যে মূল ভবদহ এলাকার যদি আমি বলি, অভয়নগর, কেশবপুর, মনিরামপুর উপজেলার মূল যে নিষ্কাশন রুট, আপার ভদ্রা নদী, হরিহর নদী, হরি নদী, টেকা নদী আর শ্রী নদী, 5টা নদী আমরা পুনঃখননের রীতিমধ্যে উদ্যোগ গ্রহণ করেছি এবং অফিসিয়ালি আপনার দাপ্তরিকভাবে আমরা চেষ্টা করছি কাজটা, এই নদী পুনঃখনন কাজটা সেনাবাহিনীর মাধ্যমে বাস্তবায়নের। তা আশা করতেছি যদি এই নদী পুনঃখনন কাজগুলো বাস্তবায়িত করা সম্ভবপর হয়ে যায় গেলে তখন আপনার স্বাভাবিক নিষ্কাশন প্রক্রিয়া স্বাভাবিক হয়ে যাবে, জলাবদ্ধতার এই প্রকোপ আর থাকবে না এই এলাকায়। এই দ্রুত কাজ শুরু করা হোক যাতে বর্ষা মৌসুমের আগে পানি নিষ্কাশিত হতে পারে, সেজন্য ইউড্রেনটা আগে করা হোক। 2, ভবদহ সুলিশ গেটের 21 ভেন্ট, 9 ভেন্ট, 6 ভেন্ট, 3 ভেন্ট খুলে দেওয়ার ব্যবস্থা করা হোক এবং প্রয়োজনীয় অংশে নদী ড্রেজিং করা হোক। 2 মাসের ভেতরেই সেই ড্রেজিং করা সম্ভব বলে আমরা মনে করি।
জোয়ারের সময় ফসলের মাঠে আসা সমুদ্রের নোনা পানি ঠেকাতে 60-এর দশকে এ অঞ্চলে নির্মাণ করা হয় অসংখ্য পোল্ডার ও স্লুইস গেট। পরবর্তীতে সেগুলোই জলাবদ্ধতার কারণ হিসেবে দেখা দেয়। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। মেহেরপুরের প্রাচীন বটবৃক্ষের মাঝে ছোট্ট একটি মসজিদ, আর এই মসজিদকে ঘিরে তৈরি হয়েছে নানা রকম সব মুখরোচক গল্প। সংরক্ষণের অভাবে হারিয়ে যেতে বসেছে প্রাচীন এই পুরাকীর্তিটি। দূর থেকে দেখলেই মনে হয় এটি একটি প্রাচীন বটবৃক্ষ। কাছে গেলে দেখা যায় গাছের ডালপালা বেষ্টিত একটি ছোট্ট মসজিদ। একসময় এখানে নামাজ আদায় করতেন মুসল্লিরা। অনেকেই মনে করেন জিনের বসবাস এই মসজিদটি ঘিরে, তারা এখানে নামাজ আদায় করেন। আমরা প্রায় আমার স্যার ছিলেন, উনি হাজি এই রশিদ, আব্দুর রশিদ মাস্টার, প্রাইমারি স্কুলের শিক্ষক ছিলেন। ওনার কাছে, ওনার প্রায় 100 বছর বয়স ওনার কাছ থেকে শুনছি যে তোমার 10,000 হাজি এখানে মসজিদ তৈরি করার প্রায় আমাদের ওইখান থেকেও কিছু লোকজন, প্রায় এখান থেকে 2 কিলো 3 কিলো লোক দূর থেকেই লোকজন এখানে কিন্তু নামাজের জন্য আসছে। সেই ক্ষেত্রে বলা যায় যে অত্র এলাকার এটা কিন্তু সবচেয়ে প্রাচীন মসজিদ। বড় বড় জঙ্গল, ওখানে অনেক সময় অনেক আপনার হিংস্র পশু, ওইখানে পশু, তারপরে আপনার এই যে সাপ, এই জাতীয় জিনিস থাকার গল্প শোনা যায়, এবং সেখান থেকে মানুষ অনেকটা বিচ্ছিন্ন হয়। এবং এই রাস্তাটা যেটা এখন দেখছেন, এটা কাঁচাকরণ, এইটা কিন্তু রাস্তায় এইখানে যেহেতু ঘাট ছিল, বিচ্ছিন্ন ছিল, এখানে লোকজন চলাচল খুব একটা করতো না, শুধু রাস্তা কিন্তু ছিল মৌজায়। তো শুধুমাত্র যেহেতু এখানে এরকম, এই জন্য লোকজন খুবই চলাচল ছিল না। এখানে যে আপনার ব্রিজটা দেখছেন, এটাও কিন্তু ছিল না, এটা মাত্র হয়েছে 30 বছর মতন হয়েছে। প্রায় 250 বছর আগে মেহেরপুর গাংনী উপজেলার করমদি গ্রামে মসজিদটি নির্মাণ করেন দশরথ হাজি নামে এক ব্যক্তি। পায়ে হেঁটে হজ পালন করতে গিয়েছিলেন তিনি, সেখান থেকে ফিরে এসেই মসজিদটি নির্মাণ করেন। এখানে জিন আছে, জিন পৌরির জায়গায় গাছটায় বসবাস, তাদের অস্তিত্ব, বাড়িঘর, এই কারণে মানুষজন খুব আতঙ্ক। তার কারণ আমরা ওখানে মানি চলি, এখানে অনেক দেশ বিদেশের লোক মানে চলে। এবার কারোর কোনো মানুষের অসুখ বিসুখ হলে এখানে দান ধিন করে, এখানে দেখতে পাবো ওরা নামাজ কালাম পড়ে, ওরা কারোর ক্ষতি করে না। দূর দূরান্ত থেকে মসজিদটি দেখতে আসেন অনেকেই। ভাই এখানে অনেক মানুষ আসে, দেখার জন্য আসে, এটা সুন্দর লাগে, এই জন্য বাইরে থেকে আসে লোকজন। আর এখানে এর আগে শুনছিলাম যে এখানে জিন ভূতের মাঝে মধ্যে সমস্যা করে, এই জন্য মানুষ কিছু মানুষ আসে, দেখতে আসে আর কি। আগামী প্রজন্মের কাছে তুলে ধরতে প্রাচীন এ পুরাকীর্তি সংরক্ষণের দাবি দশরথ হাজির বংশধর সহ এলাকাবাসীর। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। অনলাইনে কুশিকাটা বিক্রি করে সফল হয়েছেন বাগেরহাটের মোংলার শিক্ষার্থী লাবণী হালদার। কুশিকাটা দিয়ে জামা, জুতা, ব্যাগ সহ ঘর সাজানোর শোপিস তৈরি করে সুনাম কুড়িয়েছেন। তার সাথে কাজ করে ভাগ্য বদলেছে আরও 50 জন নারীর। করোনার সময় শিক্ষার্থীদের দীর্ঘ অবসর ছিল, লকডাউনে ছিল সব বন্ধ, আর এ সময়টাকেই কাজে লাগিয়েছেন বাগেরহাট জেলার মংলা উপজেলার দক্ষিণ কাইনমারি গ্রামের লাবণী হালদার নামের কলেজ পড়ুয়া শিক্ষার্থী। প্রথমে 3-4 জন নারীকে দিয়ে শুরু করলেও তার কুশি কাটার সেন্টারে এখন 50 জনের কর্মসংস্থান হয়েছে। অনলাইনে অর্ডার নিয়ে কুশি কাটার তৈরি জামা, জুতো, ব্যাগ সহ ঘর সাজানোর বিভিন্ন শোপিস পৌঁছে দিচ্ছেন ক্রেতাদের কাছে। নিজ এলাকা থেকে তার পণ্য ছড়িয়ে পড়েছে ঢাকা, চট্টগ্রাম, খুলনা, পাবনা সহ দেশের বিভিন্ন জেলায়। অর্ডারের পরিমাণটা বেড়ে গেছে দেখে আমি চিন্তা করলাম যে না, আমার আসলে একার পক্ষে তো এটা করা সম্ভব না, যে তাহলে যদি আমার গ্রামে, আমার মাধ্যমে যদি আমার গ্রামের মহিলারা যারা ঘরে বসে আছে তারা যদি একটু স্বাবলম্বী হয়, তারাও ঘরে বসে যদি কিছু টাকা উপার্জন করতে পারে। লাবণীর এই উদ্যোগে খুশি কর্মসংস্থান হওয়া নারী ও তার এলাকাবাসী। কুশি কাটার কাজ করে আমার সংসার জীবনযাপন করি, আর এ দিয়েই আমার সংসার চলে। আমার তো কোনো জায়গায় বাইরে চাকরিতে নেবে না, তার জন্য ঘরে বসে বসে আমি এই কাজটা করতেছি। 1 বছরে পণ্য বিক্রি করে লাবণীর আয় এখন প্রায় 1,60,000 টাকা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। মিষ্টি জাতের আঙুর চাষ করে সফল হয়েছেন ঝিনাইদহের আরিফুল ইসলাম। সুস্বাদু ও ফলন ভালো হওয়ায় আবাদে আগ্রহ দেখাচ্ছে এলাকার অন্যান্য কৃষকেরাও। কৃষি বিভাগ বলছে আঙুর আবাদে দেওয়া হচ্ছে সব রকম সহযোগিতা। বাঁশের মাচায় ঝুলছে থোকা থোকা রসালো আঙুর।
সবুজ পাতার ফাঁকে ফাঁকে ঝুলে থাকা সুস্বাদু এ রসালো আঙুর ফলের পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন ঝিনাইদহের আরিফুল ইসলাম। 2023 সালে পরীক্ষামূলক 10টি সবুজ জাতের চারা রোপণ করে সফল হওয়ায় 2024 সালে বাণিজ্যিকভাবে 17 শতক জমিতে শুরু করেন আঙুর চাষ। দৃষ্টিনন্দন আর সুস্বাদু হওয়ায় প্রতিনিয়ত আঙুর বাগান দেখতে দূর দূরান্ত থেকে ছুটে আসছেন মানুষ। তার এই সফলতা দেখে আগ্রহ দেখাচ্ছেন এলাকার অনেক কৃষক। আমরা এই আঙুর, ড্রাগন এইসব চাষ আমরা ফেসবুকে দেখে বাইরে থেকে আমরা চারা সংগ্রহ করেছি এবং আমার এই গাছের বয়স 8 মাস 9 মাস পড়েছে ফলের বয়স ধরে। তো আমার এই গাছে প্রচুর পরিমাণ ফলন এসেছে। চারা রোপণের 8 মাসের মধ্যে ফলন পেয়ে খুশি আরিফুল ইসলাম। ধৈর্যও ভালো, বিভিন্ন লোক কাজকর্ম করে, তাকারও সংসার চলছে, আমাদেরও চলছে। আমি তো ধানের চাষ করি, ভাবছি যে আমি সামনের বার আঙুর চাষ করব। অনলাইনের মাধ্যমে ভারত ও চীন থেকে চারা সংগ্রহ করে প্রায় 100 গাছ লাগিয়েছেন আরিফুল তার বাগানে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। শিশুরাই আঁকছে, আবার তারাই প্রদর্শনী করছে। ছোট হাতে আঁকা রঙিন সব ছবিগুলো নিয়ে নড়াইলের বাধাঘাটে হয়ে গেল শিশুদের চিত্রকলা প্রদর্শনী বৈশাখে রাঙিয়ে দাও বাংলাদেশ। চিত্রা নদীর পাড়ে জমিদারদের বাধাঘাটে আপন মনে ছবি আঁকছে শিশুরা। কেউ পালতোলা নৌকা, কেউ বা আঁকছে নদীর পাড়ের জীবন। পেন্সিল রং, জল রং আর প্যাস্টেল দিয়ে কাগজের রঙিন ছবি ফুটিয়ে তুলছে কচিকাচার দল। গেল শুক্রবার সকালে চারুনীরের আয়োজনে শিশুদের চিত্রাঙ্কনের মধ্য দিয়ে শুরু হয় বিশেষ এক চিত্রকলা প্রদর্শনী বৈশাখে রাঙিয়ে দাও বাংলাদেশ। শিশু শ্রেণী থেকে 10ম শ্রেণীর ক্ষুদে সুলতানদের শত শত ছবি দিয়েই চলছে শিশু চিত্র প্রদর্শনী। নিজের আঁকা ছবির প্রদর্শনী দেখে শিশুরা যেন আনন্দে মাতোয়ারা। আমি মেলায় গেছি, সেই মেলার ছবি আমি এখানে আঁকিছি। বাদাঘাটে আমি এখানে ছবি আঁকতে এসেছি। এখানে আমার মতন আরো অনেকজন ছবি আঁকতে এসেছে। আমি একটি ছবি এঁকেছি যেখানে একজন ধান মাড়াই করছে, আরেকজন মাছ করছে, একটি ঘর এবং রাস্তা, মাঠ, এগুলো দিয়ে। আমি একটি ছবি এঁকেছি, এখানে প্রদর্শনী হয়েছে। এখানে আমার ছবি প্রদর্শিত হচ্ছে ও আজকে বিকালে সনদপত্র গ্রহণ করব আমি। এই প্রদর্শনীটা আসলে শিশুদের জন্য অনেক সুন্দর, আনন্দমুখর পরিবেশে এখানে তারা চিত্রাঙ্কন প্রতিযোগিতা করে। আর প্রদর্শনীর ছবিগুলো তো মানে কি বলবো, সবারটাই সুন্দর হয়। চিত্রকলার পারদর্শিতা কাজে লাগিয়ে শিশুরা একাডেমিক জীবনে এগিয়ে যাবে বলে আশা আয়োজকের। আমরা চারুনীর থেকে প্রতি বছর আয়োজন করে থাকি এই চিত্রকলা প্রদর্শনীর। একটা শিশু সে স্বপ্ন দেখে যে ডাক্তার বা ইঞ্জিনিয়ার হবে, তো সেই স্বপ্নকে বাস্তবায়নের লক্ষ্যে কিন্তু আমরা এটাকে একটু অগ্রগামী করে থাকি। কারণ ডাক্তার হতে গেলে চিত্রাঙ্কন অবশ্যই লাগবে, ইঞ্জিনিয়ার হতে গেলে অবশ্যই চিত্রাঙ্কন লাগবে। তো তাদের স্বপ্নকে বাস্তবায়নের লক্ষ্যে কিন্তু আমরা একটা শিশুকে ছোটোবেলা থেকেই এই চিত্রাঙ্কনের মাধ্যমে এগিয়ে নিয়ে যাই। তো এতে একটা ইম্প্যাক্ট পড়ে কি, যে দেখা যায় কি যে এসএসসি লেভেলে অনেকে করে কি যে এই খাতাগুলো আঁকার জন্য তারা বিভিন্ন চিত্রশিল্পীর কাছে দিয়ে আসে, কিন্তু সে যদি এই চিত্রকলাটা জানে তাহলে কিন্তু তার পক্ষে এই নিজের কাজগুলো নিজে করতে সুবিধা হয়। একটা প্রদর্শনী মানেই কিন্তু একটা ক্যাটালগ তার হাতে থাকা। তো একটা শিশু যখন তার নিজের আঁকা ছবিটা এই প্রদর্শনীতে দেখে তার নিজের ভালো লাগে, আর যে হাতে যে ক্যাটালগটা থাকে ওই ক্যাটালগটাকে যদি সে সংরক্ষণ করে থাকে 20 বছর পরে যদি সে ওই ক্যাটালগটা দেখে যে আমার আলমারিতে আছে, তাহলে কিন্তু সে নস্টালজিয়াতে ফিরে যায়, তার একটা অদ্ভুত ভালো লাগা চলে আসে। তো আমরা সেটাকে ধারণ করবার জন্যই কিন্তু এই আয়োজনটা করে থাকি। প্রতি বছর এটা আমাদের প্রদর্শনীটা করা হয়। বাচ্চাদের 15 দিন আগে বলা হয় যে তোমরা বাসা থেকে একটা ড্রয়িং করবে, ড্রয়িংটা করে আমাদের জমা দেবে, আমরা এটা বাইন্ডিং করে তোমাদের বাধাঘাটে প্রদর্শনী হবে। এটা প্রতি বছর করা হয়। পরে আমাদের অন্য এক বাইরে থেকে একটা টিচার আসে, উনি এটার বিচার করে, বিচার করার পর সেখান থেকে ফার্স্ট, সেকেন্ড, থার্ড সব থেকে 4 জন 5 জন করে সম্মান দেওয়া হয়।
প্রদর্শনীর ছবিগুলোর মধ্যে 4টি বিভাগে মোট 17 জন শিশুকে পুরস্কৃত করা হয়। চারুনীরের নবম এই আসরে তৈরি হয়েছে ক্যাটালগও। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। এই ছিল আজকের বিভাগীয় খবরে। আগামীকাল নতুন স্বাদ ও ভিন্ন গল্পে আবারও হাজির হব, সাথেই থাকবেন।